সালামু আলাইকুম। কমার্স কেয়ার প্ল্যাটফর্মে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ফিনান্স নিয়ে আলোচনা করব। প্রিন্সিপাল অফ ফিনান্স, যেটা অনার্স ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছে, এবং এটা অনার্স সেকেন্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টও আছে প্রিন্সিপাল অফ ফিনান্স নামে, এবং অনার্স সেকেন্ড ইয়ার মার্কেটিং ডিপার্টমেন্টে আছে ফান্ডামেন্টাল অফ ফিনান্স নিয়ে। তার মানে ফিনান্স এই সাবজেক্টটি আমরা অনার্স ফার্স্ট ইয়ারে দেখতে পাচ্ছি, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আছে, সেকেন্ড ইয়ারে ম্যানেজমেন্ট এবং মার্কেটিং ডিপার্টমেন্টে আছে। খুবই গুরুত্বপূর্ণ। তো এখানের আমরা আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বন্ড ভ্যালুয়েশন, যেটা পরীক্ষা সবসময় আসে। তো বন্ড ভ্যালুয়েশনের অঙ্কগুলো কিরকম, কিভাবে অঙ্কগুলো করতে হয়, সেগুলো বেসিক আইডিয়া আজকে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। বন্ড ভ্যালুয়েশন আসলে একটা ঋণের দলিল। আমরা যদি জানতে চাই বন্ড কাকে বলে, বন্ড হচ্ছে আসলে ঋণদাতা এবং ঋণ গ্রহীতা দুজনের মাঝে একটি চুক্তিপত্র। যে ঋণ নিবে, যে ঋণ দিবে, দুজনের মাঝে একটা চুক্তি হয়, সেই চুক্তিপত্র। এবং এই চুক্তিপত্রে বেশ কিছু বিষয় উল্লেখ থাকে। যেমন বন্ডের ফেস ভ্যালু কত, অর্থাৎ লিখিত মূল্য কত, বন্ড বাজারে বিক্রি হচ্ছে কত মূল্যে, বিক্রয় মূল্য সাধারণত আমরা জানতে পারি। লিখিত মূল্য কত, যেটাকে ফেস ভ্যালু বলি। লিখিত মূল্যের পাশাপাশি ফেস সেল ভ্যালু দেওয়া থাকবে, বিক্রয় মূল্য। এবং এটা পরিশোধের সময়কাল দেওয়া থাকবে, যে কত বছর পর এটা পরিশোধ করা হবে। কিছু কিছু ক্ষেত্রে পরিশোধের সময় উল্লেখ থাকে না। এবং এখানে সুদের হারও বলা থাকে যে সুদ কত পার্সেন্ট হবে। তার মানে আমরা বন্ড ভ্যালুয়েশনের অঙ্কটা আমরা এখন করলে আমরা যে বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, যে একটা বন্ড একটা কোম্পানি একটা নির্দিষ্ট সময়ের জন্য বাজারে বিক্রি করে থাকে। অবশ্যই লিখিত মূল্য থেকে কম মূল্যে বাজারে বিক্রি করা হয়। মনে করো একটা বন্ড লিখিত মূল্য আছে 100 টাকা, কিন্তু বাজারে এটা বিক্রি করা হবে এর থেকে কম দামে, নাহলে তো এটা বিক্রি হবে না। এর থেকে 90 টাকা বা 80 টাকা বিক্রি করা হলো বাজার থেকে, বা অর্থ বাজার থেকে যে কেউ এটা কিনতে পারবে। এবং এটা নির্দিষ্ট সময়ের জন্য, এবং ওই সময় পর্যন্ত সে কিন্তু সুদ পেতে থাকবে। এবং নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলে পরবর্তীতে কোম্পানির নিকট এই বন্ডটা আবার বিক্রি করে সে লিখিত মূল্যটা নিয়ে যেতে পারবে। যাই হোক, আমরা অঙ্কের দিকে আসি। অঙ্কের মধ্যে আসলে আমাদের কি চাইবে? এই ধরনের অঙ্কগুলো সাধারণত আমাদের বন্ডের মূল্য নির্ধারণ করতে বলা হয়, যে বন্ডের মূল্য কত সেটা বের করো। তো আমরা বন্ডের মূল্য বের করার সূত্রগুলো সামনে নিয়ে আসছি, দেখো। ভ্যালু অফ বন্ড বের করার এখানে আসলে দেখতে পাচ্ছ তিনটা সূত্র দেয়া আছে। একটা হচ্ছে ভ্যালু অফ বন্ড, এটাকে ভি দিয়ে প্রকাশ করা হয় বা পি নট দিয়ে প্রকাশ করা হয়। একেবারে ছোট্ট সূত্র, আই ডিভাইডেড বাই কে। এখন আই দিয়ে কি বোঝায়, কে দিয়ে কি বোঝায়, এগুলো একটু পরে আলোচনা করব। ভ্যালু অফ বন্ড ভি বা পি নট, সেকেন্ড সূত্রটা কি দেওয়া আছে, বড় একটা সূত্র দেওয়া আছে, আই ইন্টু 1 - 1 + k হোল টু দি পাওয়ার -n ডিভাইড বাই কে প্লাস এম ভি ডিভাইড বাই 1 + k হোল টু দি পাওয়ার n। 3 নম্বর ভ্যালু অফ বন্ড ভি অর পি নট, সূত্র হচ্ছে উপরে এম ভি ডিভাইডেড বাই 1 + k হোল টু দি পাওয়ার n। এই যে যে মানগুলো দেওয়া আছে, এই মানগুলোর ভিত্তি করে আমাদের আসলে অঙ্কগুলো করতে হবে। তো এখন বন্ডের ভ্যালু যে নির্ধারণ করব, কোন সূত্র ইউজ করব, কখন কোন সূত্র ইউজ করব, সেটা তোমরা সাইড নোট করে রাখবে। যেমন 1 নম্বর সূত্রটা ইউজ করবো আমরা কখন, যখন বন্ডের পরিশোধের সময় বছর নাম্বার অফ ইয়ার্স অঙ্কে দেয়া থাকবে না, তখন আমরা 1 নম্বর সূত্রটা ব্যবহার করব। 2 নম্বর সূত্রটা আমরা কখন ব্যবহার করব, 2 নম্বর সূত্রটা দেয়া থাকবে যখন আমরা অঙ্কে নাম্বার অফ ইয়ার্স দেয়া থাকবে এন, নাম্বার অফ ইয়ার্স এন যখন অঙ্কে দেয়া থাকবে পরিশোধের সময়, তখন আমরা সেকেন্ড বড় সূত্রটি ইউজ করবো। এটি সবচেয়ে বড় সূত্র বন্ড নির্ণয় করার ক্ষেত্রে। এবং 3 নম্বর সূত্রটা কখন ইউজ করব বন্ডের ক্ষেত্রে, 3 নম্বর সূত্রটি ইউজ করবো যখন আমাদের অঙ্কে বলবে জিরো কুপন বন্ড। জিরো কুপন বন্ড বললে আমরা 3 নম্বর সূত্রটা ব্যবহার করব। জিরো কুপন বন্ড মানে তোমার সুদের হার, সুদ শূন্য, সুদ দিবে না, অর্থাৎ সুদবিহীন যে বন্ডটা সুদ থাকবে না, তাকে বলা হয় জিরো কুপন বন্ড। তো জিরো কুপন বন্ড যদি অঙ্কে উল্লেখ করে দেয়, তাহলে আমরা 3 নম্বর সূত্রটা ইউজ করব। অ্যাকচুয়ালি তোমরা যদি একটু নোটিস করো, যে 2 নম্বর সূত্র থেকে 3 নম্বর সূত্রের উৎপত্তি হয়েছে। 2 নম্বর সূত্রের শেষের অংশটা দেখো, 2 নম্বর সূত্রের শেষের অংশটা দিয়েই কিন্তু 3 নম্বর সূত্রটা তৈরি করা হয়েছে। অতএব 3 নম্বর সূত্রটা আলাদা করে মুখস্থ করার কিছুই নাই। যে 2 নম্বর সূত্র পারো সে 3 নম্বর সূত্র পারবে, জাস্ট শেষের অংশটুকু দিয়ে তোমার 3 নম্বর সূত্র হয়ে যাবে। এরপর আমাদের আর দুটো রিকোয়ারমেন্ট চাই, সেটা হচ্ছে ইল্ড টু ম্যাচিউরিটি, অর্থাৎ পরিশোধের সময় যখন মেয়াদ শেষ হয়ে যায়, সে মেয়াদ শেষ হওয়া পর্যন্ত যদি কেউ বন্ডটাকে ধরে রাখে,
তাহলে তাকে কত পার্সেন্ট রিটার্ন দেওয়া হয়। আর এটা হচ্ছে ওয়াইটিসি, ইল টু কল। ইল টু কল হচ্ছে তোমার পরিশোধের সময় পর্যন্ত অপেক্ষা করে না, এর মাঝে যে কোনো সময় এটাকে যদি ধরে রাখে, এর মাঝে যদি এটাকে ব্যাক করা হয় তখন যে পার্সেন্টেজটা দেওয়া হয়। অর্থাৎ মনে করো একটা বন্ডের 10 বছর মেয়াদকাল, 10 বছর পর এটা থেকে রিটার্ন কত আসবে, ইল্ড কত আসবে, সেটার জন্য হচ্ছে ওয়াইটিএম। আর যদি 10 বছরের অঙ্কে কেউ 6 বছর পরে চাচ্ছে যে না আমি এই বন্ডটা এখন আহ, আমি বন্ডটা এখন কনভার্ট করে ফেলবো ক্যাশে, বা বন্ডটা আমি বিক্রি করে দিব, বন্ডটা আমি রিটার্ন করে দিব প্রতিষ্ঠানে, সেক্ষেত্রে ওই 6 বছর পরে কত পার্সেন্ট রিটার্ন আসবে সেটাকে বলা হচ্ছে ওয়াইটিসি। তাহলে ওয়াইটিএম ওয়াইটিসি হচ্ছে ইল টু ম্যাচুরিটি, ম্যাচুরিটি পর্যন্ত পার্সেন্টেজ রিটার্নের হার। আর ওয়াইটিসি কল পর্যন্ত, যে কোনো সময় কল হতে পারে, সেই কল পর্যন্ত তোমার পার্সেন্টেজের হার কত। সূত্রটা দেখতে পাচ্ছ, ইল টু ম্যাচুরিটি I plus RV minus NSV divided by N whole divided by RV plus NSV divided by 2 into 100। এটা হচ্ছে সূত্র। আর ইল টু ম্যাচুরিটি এবং ইল টু কলের সূত্রটা প্রায় সেম। দেখো এখানে তোমরা আহ শুধুমাত্র পার্থক্য পাবে আরভি এর জায়গায় সিপি, আর কোনো পার্থক্য নেই। দেখবে আরবির জায়গায় সিপি, যেখানে ওখানে আরবি ছিল এখানে সেখানে সিপি। তাহলে আমরা দুইটা সূত্র প্রায় একই, জাস্ট আরবি এর জায়গায় আমরা সিপি দিব। এখন আরবি দিয়ে কি বোঝায়, এনএসবি দিয়ে কি বোঝায়, এন দিয়ে কি বোঝায়, সিপি দিয়ে কি বোঝায়, এই ব্যাপারগুলো আমরা আলাদা করে লিখে দিয়েছি তোমাদের জন্য। এই লেখাগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। নিচে দেখো লেখাগুলো দেওয়া আছে। হেয়ার আই দিয়ে কি বোঝাচ্ছে, আই দিয়ে বোঝাচ্ছে ইন্টারেস্ট, টাকা, ইন্টারেস্টের অ্যামাউন্টটা, সুদ কত। কে দিয়ে কি বোঝাচ্ছে, কে দিয়ে অনেক কিছু আছে, কে এর অনেকগুলো নাম এখানে দেখতে পাচ্ছ। সেটা হচ্ছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বোঝাতে পারে, ঠিক আছে। তারপর কস্ট অফ ক্যাপিটাল বললে কে বোঝাবে, ক্যাপিটালাইজেশন রেট যদি বলে তাহলে কে ধরতে হবে, ডিসকাউন্ট রেট যদি বলে তাহলে কে ধরতে হবে, রেট অফ রিটার্ন যদি বলে তাহলেও কে ধরতে হবে। অর্থাৎ কে এর অনেকগুলো নাম আছে। কিন্তু ইন্টারেস্ট রেটের নাম মাত্র দুটো আছে, একটা হচ্ছে ইন্টারেস্টেড রেটই দেয়া থাকবে, আর একটা হচ্ছে কুপন রেট দেয়া থাকবে। সেক্ষেত্রে আমরা সেটাকে ইন্টারেস্ট ধরবো। কুপন রেট ইন্টারেস্ট রেট একই কথা। আর অঙ্কের ক্ষেত্রে সুবিধার ক্ষেত্রে আমরা তোমাদেরকে যে পরামর্শ দিই সেটা হচ্ছে ইন্টারেস্টের একটা পার্সেন্টেজ কোশ্চেনে দেয়া থাকবে এবং কে এর পার্সেন্টেজ দেয়া থাকবে। তো কোশ্চেনে কিন্তু বলা থাকবে না যে কোনটা ইন্টারেস্ট কোনটা কে এর জন্য। সেক্ষেত্রে সবচেয়ে সহজ হচ্ছে তুমি ইন্টারেস্ট রেটের পার্সেন্টেজটা কুপন রেট বা ইন্টারেস্ট নামে পাবে। এই ইন্টারেস্ট রেটের পার্সেন্টেজটা ছাড়া অন্য যে পার্সেন্টেজটা দেয়া থাকবে কোশ্চেনে, সেটাই কে এর মান। তাহলে তোমার জন্য ব্যাপারটা বুঝতে সহজ হয়ে যাবে। আমাদের কোশ্চেনে দুইটা পার্সেন্টেজ দেওয়া থাকবে, একটা ইন্টারেস্টের জন্য, একটা কস্ট অফ ক্যাপিটাল অথবা ক্যাপিটালাইজেশন রেট, দ্যাট মিনস কে এর জন্য দেওয়া থাকবে। সেক্ষেত্রে আমরা একটু জাস্টিফাই করে নেবো যে কোনটা আসলে কোন পার্সেন্টেজটা কার জন্য। এরপর এন দিয়ে কে বোঝানো হচ্ছে, এন দিয়ে নাম্বার অফ ইয়ার্স, কয় বছরের জন্য। এমভি দিয়ে কি বোঝানো হচ্ছে, এমভি দিয়ে ম্যাচুরিটি ভ্যালু, অর্থাৎ মেয়াদ শেষ হয়ে গেলে যে ভ্যালুটা, সেটাকে বলা ম্যাচুরিটি ভ্যালু। এটা কোশ্চেনে দেওয়া থাকে ম্যাচুরিটি ভ্যালু। আরবি মানে রিডিমেবল ভ্যালু, পরিশোধকালীন মূল্য। এবং সিপি মানে কল প্রাইস, যখন কল করা হবে তখন কোন ভ্যালুটা, মূল্যটা দেয়া হবে, কোন মূল্যটা আমাদের কল প্রাইসের থাকবে সেটা দেয়া থাকবে। তো এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে কোশ্চেনে ম্যাচিউরিটি ভ্যালু, রিডিমেবল ভ্যালু, এমবি আরবি অনেক সময় দেয়া থাকে না। সেক্ষেত্রে আমরা কি করি জানো, সেক্ষেত্রে আমরা ফেস ভ্যালু, ফেস ভ্যালু ছাড়া অঙ্ক হবে না ধরে নিতে পারো, ফেস ভ্যালু দেয়া থাকবে। তো ফেস ভ্যালুকে আমরা এমবি বা আরবি ইউজ করে থাকি। ঠিক আছে, যখন এমবি আরবি সরাসরি কোশ্চেনে দেওয়া থাকবে না, তখন আমরা ফেস ভ্যালুকেই আমরা ম্যাচিউরিটি ভ্যালু বা রিডিমেবল ভ্যালু হিসাবে ইউজ করব। তো এখানে দেখো একটা গুরুত্বপূর্ণ যা কথা দেওয়া আছে, বছরকে যদি ভেঙে দেওয়া হয়, বছরকে ভেঙে দেওয়া হলে এম আসবে। এম তিন জায়গায় আসবে। আমি কিন্তু সূত্র দেখবে, এখানে যে সূত্রগুলো দেওয়া হয়েছে এর সূত্রে কিন্তু কোথাও এম নামে কিছু নেই। কিন্তু এম প্রত্যেকটা সূত্রে আসতে পারে। এম এর জন্য আবার ইচ্ছা করে অনেকগুলো সূত্র আমি তোমাদেরকে শো করতে পারি, যে সূত্রগুলো দেখালে তোমাদের জন্য আরো সমস্যা মনে হবে। সো এম এর জন্য আলাদা করে সূত্র আমি এখানে তোমাদের দেখাচ্ছি না। এম এর জন্য একটা কথা শুধু এখানে তোমাদের মনে রাখতে হবে, যদি বছরকে ভেঙে দেয় তাহলে সূত্রে এম আসবে। এম কোথায় আসবে, যেখানে আই আছে সূত্রে তার নিচে ভাগ আকারে আসবে, যেখানে কে আছে তার নিচে ভাগ আকারে আসবে, আর যেখানে এন আছে তার সাথে গুণ আকারে আসবে। তার মানে অঙ্কে যদি বছরকে ভেঙে দেওয়া হয় তাহলে এম আসবে আই এর নিচে ভাগ আকারে, কে এর নিচে ভাগ আকারে এবং এন এর সাথে গুণ আকারে। এই পয়েন্টটা মনে রাখবে। বছরকে ভেঙে দেওয়া হয় এটা কিভাবে বুঝবে, এটাকে বুঝবে হাফ ইয়ারলি বলা থাকবে, মানে সুদ দেওয়া হবে হাফ ইয়ারলি, ইন্টারেস্ট ইজ পেইড হাফ ইয়ারলি, তখন এম আসবে।
এবং এম এর মানটা হবে 2। কোয়ার্টারলি, কোয়ার্টারলি বলা থাকতে পারে, তখন এম এর মান হবে 4। বায়ো মান্থলি বলা থাকতে পারে, তখন এম এর মান হবে 6। মান্থলি বলা থাকতে পারে, সেক্ষেত্রে এম এর মান হবে 12। উইকলি বলা থাকতে পারে, সেক্ষেত্রে এম এর মান হবে 52। এইভাবে আর কি, কোয়ার্টারলি, মান্থলি, বায়ো মান্থলি, উইকলি, হাফ ইয়ারলি, এই ধরনের যদি কোনো তথ্য দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে এম এর মান কোশ্চেনে আছে, এবং সূত্রে আমাদের এম আনতে হবে আই এর নিচে ভাগাকারে, কে এর নিচে ভাগাকারে, এবং এন এর সাথে গুণ আকারে। এভাবে আমাদের ব্যাপারগুলো ক্লিয়ার করতে হবে। আসলে আমরা একটা অঙ্ক আমরা এখান থেকে আমরা করার চেষ্টা করি। যেমন মনে করো কোশ্চেনটা এমন দেওয়া থাকবে, কোম্পানিজ বন্ড অফ দ্য ফেস ভ্যালু অফ টাকা 1000 উইথ 10% কুপন রেট অ্যান্ড 12% রেট অফ রিটার্ন, হোয়াট ইজ দ্য মার্কেট প্রাইস অফ ডিবেঞ্চার। ডিবেঞ্চার, বন্ড, এগুলো কিন্তু একই কথা। ঠিক আছে, অনেক সময় ডিবেঞ্চার বলতে পারে, অনেক সময় ডেপ্ট বলতে পারে, এগুলো একই কথা। তো কোশ্চেনে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো আগে লিখবে। যেমন এখানে, হ্যাঁ, গিভেন ডেট দিয়ে আমরা আগে কি করবো, এখানে ফেস ভ্যালু লিখবো, যে ফেস ভ্যালু দেওয়া আছে 1000। তো কোশ্চেনে ফেস ভ্যালু আমরা 1000 বসাবো। কুপন রেট, দ্যাট মিনস সুদ দেওয়া আছে 10%। তো সেক্ষেত্রে আমরা ইন্টারেস্ট আয়, এই 1000কে আমরা 10% করে 100 টাকা বানাবো, এটা ইন্টারেস্ট পেয়ে গেলাম। এবার রেট অফ রিটার্ন দেওয়া আছে দেখো 12%। তো রেট অফ রিটার্নকে পার্সেন্টেজ আকারে শো করতে হবে, জাস্ট পার্সেন্টেজটা ভেঙে লিখবে 0.12। দেন হোয়াট ইজ দ্য মার্কেট প্রাইস অফ দ্য ডিবেঞ্চার বা বন্ড, বন্ডের মার্কেট প্রাইস কত। তো এক্ষেত্রে কিন্তু বন্ডের কোন সূত্র ইউজ করব, এখানে একবারে ছোট সূত্রটি ইউজ করা হয়েছে, কারণ এখানে নাম্বার অফ ইয়ার্স, বছর উল্লেখ নেই। বছর উল্লেখ না দেওয়া থাকলে কোশ্চেনের মধ্যে, তাহলে আমাদের ছোট সূত্রটি ইউজ করতে হবে। সূত্র হচ্ছে আই ডিভাইড বাই কে। এখানে আই এর মানটা কত, 100, 100 বসাবে, কে এর মানটা 0.12, 0.12 বসাবে। তো 100 ডিভাইড বাই 0.12 করলে যে রেজাল্ট আসবে 833.33 টাকা। তাহলে আমাদের এই কোশ্চেন অনুযায়ী বন্ডের মূল্য হচ্ছে 833 টাকা। এরপর একটু দেখো কোশ্চেন 2, 12% bond having a face value of টাকা 1000 redeemable at par after 2 years। 12% একটা বন্ড যেটা ফেস ভ্যালু হচ্ছে 1000 টাকা, এবং এটা পরিশোধ করা হবে আফটার 2 ইয়ার, 2 বছরের পর। ইফ দ্য ইল টু ম্যাচুরিটি অন দ্য নোট ইজ 6%, যদি এটা যদি ইল টু ম্যাচুরিটি অর্থাৎ মেয়াদ পরিশোধ হয়ে যাওয়ার সব মেয়াদকালীন সুদের হার যদি 6% হয়, যেটাকে আমরা কে ধরবো। হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য বন্ড, বন্ডের বর্তমান মূল্য কত। প্রেজেন্ট ভ্যালু বলতে পারে, শুধু ভ্যালু বলতে পারে। ঠিক আছে, তো যেভাবে থাকুক বন্ডের মূল্য বের করতে বলা হয়েছে। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আগে বসাবো। দ্যাট মিনস প্রথমে আমরা ফেস ভ্যালু বসাবো, গিভেন ডেট দিয়ে ফেস ভ্যালু 1000 টাকা বসাবো। দেন সুদ আমরা বের করবো, সুদ 12% দেওয়া আছে, তো এই 1000 টাকাকে 12% করে আমরা সুদ বের করব। এরপর দেওয়া আছে আমাদের এখানে ইল টু ম্যাচুরিটি 6%, তো ইল টু ম্যাচুরিটি আমরা কে ধরবো, এটাকে আমরা 6% ধরবো। এরপর দেওয়া আছে 2 ইয়ার্স, এটা কিন্তু 2 বছরের জন্য, তো 2 ইয়ার্স আমরা এটাকে নাম্বার অফ ইয়ার্স 2 বসাবো। এরপর আমরা ভ্যালু অফ বন্ডে চলে আসবো। তো এখানে ভ্যালু অফ বন্ডের দেখো বড় সূত্রটি ইউজ হয়েছে। কারণটা কি, কারণটা হচ্ছে এখানে নাম্বার অফ ইয়ার্স বড় সূত্রটা বছরের সংখ্যা দেয়া আছে। বছরের সংখ্যা দেয়া থাকলে আমাদের বড় সূত্রটা ব্যবহার করতে হবে। তো বড় সূত্র আমরা ইউজ করলাম আই ইন্টু 1 - 1 প্লাস কে হোল টু দি পাওয়ার মাইনাস এন ডিভাইড বাই কে প্লাস এম বি ডিভাইডেড বাই 1 প্লাস কে হোল টু দি পাওয়ার এন। ফিনান্সের বিষয়ে একটা ব্যাপার লক্ষণীয়, সেটা হচ্ছে সূত্র কিন্তু এক একজন এক এক ভাবে প্রেজেন্ট করতে পারে। এই সূত্রটা অনেকজন বইতে একটু ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট হতে পারে, দেখতে পারো, বাট রেজাল্ট একই হবে, একই কাজ, কোনো সমস্যা নেই। যদি বইতে ডিফারেন্ট কোনো সূত্র পাও, একই জিনিস, কোনো পার্থক্য নেই। তো আয়ের জায়গায় 120 টাকা বসালাম, দেন 1 - 1 প্লাস কে কে এর মানগুলো, যেগুলো যে মানগুলো এখানে আছে সেই মানগুলো বসাবে। বসে স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করে রেজাল্টটা বের হবে, দেখবে 1110 টাকা। তো এক্ষেত্রে দেখা গেল যে আমরা বছরে উল্লেখ থাকলে আমরা এভাবে বড় সূত্র ব্যবহার করে আমরা এখানে বন্ডের মূল্য বের করব। এবং 3 নম্বর অঙ্কটা দেখো, আয়ন কর্পোরেশন ইস্যুস এ জিরো কুপন বন্ড হ্যাভিং 12 ইয়ার ম্যাচুরিটি। তো এখানে একটা জিরো কুপন বন্ডের কথা বলা আছে, অর্থাৎ এখানে বলেই দিয়েছে যে এটা শূন্য সুদ হবে। শূন্য সুদ মানে সুদ নেই, সুদবিহীন বন্ড। এবং 12% ম্যাচুরিটি, অর্থাৎ মেয়াদকালীন সময় 12% দেওয়া আছে। অ্যান্ড এর টাকা 1000 ফেস ভ্যালু, ফেস ভ্যালু দেওয়া আছে 1000 টাকা। তাহলে আমরা ফেস ভ্যালু পেলাম 1000 টাকা, অ্যান্ড পেলাম 12 ইয়ার্স। এরপর দেওয়া আছে ইফ দ্য রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ইজ 15%। রিকোয়ার্ড রেট অফ রিটার্ন মানে কে এর মান দেওয়া আছে 15%। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বন্ড, বন্ডের ভ্যালু কত। তো এক্ষেত্রে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আমরা সংক্ষেপে তুলবো। অ্যাপ বি দেওয়া আছে, অ্যান দেওয়া আছে, কে দেওয়া আছে। আমাদের ভ্যালু অফ বন্ড বের করতে বলেছে। যেহেতু জিরো কুপন বন্ড বলা আছে, তাহলে আমাদের 3 নম্বর সূত্রটা আমাদের ইউজ করতে হবে। তো ভ্যালু অফ বন্ড এম বি ডিভাইডেড বাই 1 প্লাস কে হোল টু দি পাওয়ার এন। এম বি কিন্তু সরাসরি নেই, ম্যাচুরিটি ভ্যালু নেই। তো আমরা এই জন্য কিন্তু ফেস ভ্যালুকে ম্যাচুরিটি ভ্যালু ধরে নিয়েছি 1000 টাকা। ঠিক আছে,
তো মান বসাবা, মান বসে ক্যালকুলেশন করে দেখো 187 টাকা আসছে। এখানে এক্সট্রা একটা কথা বলা আছে, এটা আগের অঙ্কে বলা থাকতে পারে, শুড উই বাই দিস বন্ড, আমাদেরকে বন্ডটা ক্রয় করা উচিত। তার মানে কি, এই বন্ডটা আমাদের ক্রয় করা উচিত হতে পারে, নাও হতে পারে। আমাদের একটা কমেন্ট চেয়েছে। কমেন্টের ক্ষেত্রে আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে আমরা ক্যালকুলেশন করে যে ভ্যালুটা পেলাম, এটা পেলাম যে আমরা দেখলাম যে বন্ডের ভ্যালু হচ্ছে আসলে 187 টাকা। যদি এর থেকে বেশি দামে বাজারে বিক্রি করা হয়, সেল ভ্যালু, ঠিক আছে, তাহলে আমরা সেটা কিনবো না, তাহলে কিনলে লস হয়ে যাবে। আর আমরা দেখলাম যে এটা ভ্যালু 187 টাকা, বাজারে কম দামে বিক্রি হচ্ছে, তাহলে আমরা কিনবো। ওই হিসাবে আমাদের কমেন্টটা করতে হবে, সিন দ্য ভ্যালু অফ বন্ড, যেটা আমরা বের করেছি 187, 87 টাকা যেহেতু বের হয়েছে, ভ্যালু অফ বন্ড ইজ লোয়ার দেন মার্কেট প্রাইস, মার্কেট প্রাইস থেকে কম না, 200 টাকা মার্কেট প্রাইস। আমরা দেখলাম এটা 87 টাকা দাম হয়, কিন্তু মার্কেটে এটা 200 টাকা বিক্রি হচ্ছে, বেশি দামে বিক্রি হচ্ছে, তাহলে কিনবো না। সো উই শুড নট বাই দিস বন্ড, তাহলে আমাদের বন্ডটা কেনা উচিত হবে না। এভাবে আমাদের কমেন্ট করতে হবে। এটা যে কোনো বন্ড, বন্ডের মূল্য বের করে কমেন্ট চাইতে পারে, সেক্ষেত্রে আমাদের এভাবে কমেন্ট করতে হবে। তো এভাবে আমরা ধীরে ধীরে আমরা এক এক করে বন্ডের মূল্য বের করার তিনটা সূত্র আমাদের এখানে আমরা দেখানোর চেষ্টা করলাম। তো পরবর্তীতে আমরা পরবর্তী সূত্রগুলো আমরা ইউজ করব। ঠিক আছে, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ।